পাকিস্তান মিডিয়াতে বাংলাদেশকে নিয়ে হচ্ছে তীব্র নিন্দা স্লো পিচের কারণে। বাংলাদেশের গর্বিত ক্যাপ্টেন লিটন কুমার দাস কেন সেটা আমি পরে বলতেছি। বাংলাদেশের ব্যাটিং অর্ডার খেয়াল করে থাকেন, 24 রানে একদিন পড়ে যায় 4 উইকেট, 41 রানে পড়ে যায় 7 উইকেট। আমরা কিন্তু আবার 15 রানে পাকিস্তানের 5 উইকেট ফেলে দিই। এর মাঝখানে বাংলাদেশ কিন্তু 2 উইকেট ব্যবধানে সিরিজ জয়লাভ করে নেয়। সুতরাং বুঝতেই পারতেছে এখানে কিন্তু ব্যাটসম্যান এবং বোলারদের অনেক কারিশমা রয়েছে। সেই কারিশমার একটু ছোট্ট বর্ণনা যদি আপনাদেরকে দিই, তখন কিন্তু আপনারা কোন প্লেয়ার খুব ভালো খেলেছে বা কোন প্লেয়ার ভালো খেলতে পারে নাই, তখন কিন্তু আপনারা একটা 10-এর মাঝখানে বার্স দিতে পারবেন যে কোন প্লেয়ারকে আপনি 10-এর মাঝখানে কত দিতে পারবেন। চলুন যে আজকে মূল বিস্তারিত ভিডিওতে সেটা নিয়ে একটু আলাপ করে আসি আপনাদের সাথে। ভিডিওর শুরুতে আমি বলেছিলাম পাকিস্তানের বিক্ষোভ, কারণ কি যে একটা বাজে পিচে তারা খেলছে এটা কিন্তু সত্যি বেদনাদায়ক। এ ধরনের পিচে আসলে না রান করা যাচ্ছে, না ব্যাটিং করা যাচ্ছে, না ভালো বোলিং করা যাচ্ছে, কারণ কি কন্ডিশন তো আপনি বুঝতে পারতেছেন না। সুতরাং বুঝতেই পারতেছেন তাদের কিন্তু এটা জায়েজ রয়েছে যে এই পিচের বিরুদ্ধে তারা কথা বলতেই পারে। কিন্তু এই পিচে বাংলাদেশের ব্যাটসম্যানরা কোন ধরনের ভালো ব্যাটিং করছে সেটাকে একবার দেখবেন। প্রথমে যদি 4 জন ব্যাটসম্যানকে একসাথে কথা বলি, 3 জন সবাই ওপেনার আসলে, তানজিদ, ইমন, লিটন কুমার দাস, নাইম। দেখেন এক নাইমের জন্য কিন্তু আমরা কিন্তু তানজিদের কেটে মোটামুটি শেষ করে দিছি। যেই তানজিদ শ্রীলঙ্কাতে দুর্দান্ত খেলেছিলেন, তিনি কিন্তু 2 ম্যাচে করেছেন 1 রান, 1 ম্যাচে ডাক, 1 ম্যাচে 1 রান। সুতরাং বুঝতেই পারতেছেন রোটেশনের চক্করে কিন্তু তার ক্যারিয়ার শেষ হয়ে যাচ্ছে। ইমন এই প্লেয়ারটি কিন্তু পাকিস্তানে একটা প্রথম ম্যাচে দুর্দান্ত খেলেছেন, কিন্তু শ্রীলঙ্কাতে কিন্তু তিনি 2টা ম্যাচে তিনি ডাক মেরে এসেছিলেন। আমরা কিন্তু চিন্তায় ছিলাম তিনি কি ভালো খেলতে পারবেন। 109 রানের ম্যাচে, যেটি প্রথম ম্যাচে, তিনি যদি রান না করতে পারতেন আমার মনে হচ্ছে যে বাংলাদেশ হেরে যেতে পারতো। কারণ কি বাংলাদেশের পরে যে ধরনের ব্যাটিং করছে, 41 রানে বাংলাদেশের 7 উইকেট পড়ে যায়, 24 রানে পরের ম্যাচগুলো তাদের 4 উইকেট পড়ে যায়। সুতরাং বুঝতেই পারতেছেন ওই ম্যাচে 56 যদি না করতে পারতো তখন কিন্তু বাংলাদেশ কিন্তু বিপদে পড়ে যেত। এখন নাইম শেখের কথা যদি আসেন, নাইম কিন্তু শ্রীলঙ্কাতে মিডল অর্ডার ব্যাটিং করেছিলেন। মিডল অর্ডার ব্যাটিং করার পরে আমরা সবাই বলতেছিলাম তিনি যেহেতু ওপেনার ব্যাটসম্যান তাই তাকে উপরে পাঠানো উচিত, তাই আমরা রোটেশন করলাম। রোটেশন করার পরে কি লক্ষণ আমরা পেলাম, তিনি 7 বলে করছেন একটাতে 3 রান, আরেক ম্যাচে 11 বলে তিনি সম্ভবত 17 বলে তিনি করছেন 10 রান। সুতরাং বুঝতেই পারতেছেন তিনি কোন ধরনের ব্যাটিং দিয়েছেন। এর মাঝখানে কিন্তু আমাদের যে ওপেনিং কম্বিনেশন ছিল সেটা কিন্তু ব্রোকেন ডাউন হয়ে গেছে। তিনি যে অদূর ভবিষ্যতে বাংলাদেশ দলে চান্স পাবে কিনা সেটা নিয়ে আমার ডাউট রয়েছে। বিপিএল এ রান করা আর আন্তর্জাতিক ম্যাচে রান করা সেটা কিন্তু কঠিন ব্যাপার। কিন্তু আমাদের গর্বিত ক্যাপ্টেন লিটন কুমার দাস যে কোন ধরনের ব্যাটিং করলো আমি সেটাই বুঝতে পারতেছি না। 1 রান 8 রান সেটা কি কোনোভাবে মানায়? তো এইখান থেকে কি নাম্বার আমি দিব আমি বুঝতে পারতেছি না। আমাদের তহিদ হৃদয় মিডল অর্ডার ব্যাটসম্যান, তিনি 1 ম্যাচে করেছেন 37 বলে 36 রান, 1 ম্যাচে সম্ভবত 10 বলে 15 রান, আরেক ম্যাচে সম্ভবত করেছেন 1 রান। সুতরাং বুঝতেই পারতেছেন তার যে পারফরমেন্স এটাও উল্লেখযোগ্য না। কিন্তু জাকের আলীকে নিয়ে যদি একটু কথা বলা যায়, 1 ম্যাচে করেছেন 15 রান, 1 ম্যাচে করেছেন 51 রান, আরেক ম্যাচে সম্ভবত তিনি করেছেন 1 রান, 2 বলে 1 রান করে তিনি ডাকআউটে ফিরে গেছেন লাস্ট ম্যাচে। সুতরাং বুঝতেই পারতেছেন 2টা সেঞ্চুরির মাঝখানে, হাফ সেঞ্চুরির মাঝখানে একটা ইমনের, একটা হচ্ছে জাকের আলীর। এখন এই জাকের আলীকে নিয়ে যদি একটু কথা বলা যায়, তিনি কিন্তু ওপেনিংয়ে বা যে ম্যাচে তিনি 51 করেছিলেন অনেকেই বলতেছেন তিনি একটা স্লো ইনিংস খেলছেন। ভাই ফিনিশার বা হার্দিক পান্ডিয়া যদি ফিনিশার রোলে বা গ্লেন ম্যাক্সওয়েল যদি ওপেনিং ব্যাটসম্যানের মতো খেলতে থাকেন বা ওপেনারদের সময় নামেন, তিনি কি ভালো খেলতে পারবেন? কখনোই না। ফিনিশার যারা তাদের ওই সময় নামতে হবে, তার কাজ হচ্ছে কি বল দেখবেন আর কষিয়ে মারবেন। তার ব্যাটিং স্টাইলটা দেখতে খারাপ হতে পারে কিন্তু তিনি যে ইফেক্টিভ, 1 বছর হয় নাই তিনি জাতীয় দলে আসছেন, কিন্তু তার কাছ থেকে আমরা কোন ধরনের প্রত্যাশা রাখি, অ্যান্ড্রু ফ্লিনটফের মতো প্রত্যাশা রাখি, অ্যান্ড্রু রাসেলের মতো রাখি, গ্লেন ম্যাক্সওয়েলের মতো রাখি, সেটা কিন্তু কোনোভাবেই প্রত্যাশা করা যাচ্ছে না। কিন্তু তিনি যে নো ডাউট ভালো প্লেয়ার এটা বলার অপেক্ষা রাখে না। এখন শামীম পাটোয়ারি, তার প্রতি কিন্তু আমাদের প্রত্যাশা খুবই ভালো ছিল, কারণ কি শ্রীলঙ্কাতে তিনি ভালো খেলেছিলেন। কিন্তু দেখেন প্রথম ম্যাচে তিনি ব্যাটিং করতে পারলেন না, পরের ম্যাচে করেছেন 1 রান, পরের ম্যাচে করেছেন 5 রান। তিনি যদি 6 রান করেন একজন টপ অর্ডার ব্যাটসম্যান, তখন কিভাবে বুকের জ্বালা আপনি মেটাবেন? দেখেন বাংলাদেশের কোনো ব্যাটসম্যানই কিন্তু রান করতে পারে না। তানজিদ করছেন 1 রান, শামীম পাটোয়ারি করছেন 6 রান, নাইম করছেন 3 আর 10 13 রান। আপনি যদি লিটন কুমার দেখেন 17 রান। বুঝতে পারতেছেন টপ অর্ডার ব্যাটসম্যান করার রান যদি হচ্ছে এই, তাহলে আপনি তাদেরকে কত মার্কস দিবেন? শুধুমাত্র 2 জন ব্যাটসম্যানকে আপনি একটা নাম্বার দিতে পারবেন, যেমন 2টা 50 করছে 2 ম্যাচে। জাকের আলীকে দিতে পারেন 10-এর মাঝখানে 5.5 বা আপনি সর্বোচ্চ দিলে 6 দিতে পারতেছেন। এমনকি পারভেজ ইমন যে কিনা 1 ম্যাচে করছেন 50, আরেক ম্যাচে করছেন 10 বা 12 রান, তাকে আপনি 5.5 দিতে পারতেছেন। সুতরাং বুঝতেই পারছেন এছাড়া অন্য কোনো ব্যাটসম্যানকে রেটিং দেওয়ার মতো পর্যায়ে তারা পড়ে না। কিভাবে রেটিং দিব ভাই? কেউ যদি করে 2 রান, কেউ যদি করে 6 রান, কেউ যদি করে 14 রান, কেউ যদি করে 18 রান, তাহলে কিভাবে রান দেওয়া সম্ভব বা স্কোর দেওয়া সম্ভব? সুতরাং বুঝতেই পারতেছেন। চলুন যাই বলারদের একটু খুঁজে দেখি কোন বলার কোন ধরনের বোলিং করছে, তাদের মাঝখান থেকে কোন ধরনের রেটিং দেওয়া যায়। এখন বলারের প্রসঙ্গে চলে আসলো, যে ধরনের পিচে খেলা হয়েছে এ ধরনের পিচ কিন্তু বোলিং ফ্রেন্ডলি উইকেট।
সুতরাং বুঝতেই পারতেছেন এখানে যে বলাররা ভালো করবে সেটা তো স্বাভাবিক ব্যাপার। সেটা তাসকিন হোক, সেটা মোস্তাফিজ হোক। মোস্তাফিজ তো একদিন 4 ওভার বল করে 6 রান দিয়ে 2 উইকেট পেয়ে ফেলছে। ভাই এটা কি কোনো ধরনের ভালো পিচে কি করা সম্ভব? মুস্তাফিজকে তো এখন গনে গনে মারে ভাই। তো এখন তিনি আবার 4 ওভারে 6 রান দিতেছেন, 2 উইকেট ফেলাই দিতেছেন, এটা তো ভাই উনি করতেছে না, পিচ করে দিতেছে। এখন এটাকে যদি আমরা ভাবা দেই, কোনোভাবেই হচ্ছে না। তানজিদ যে কিনা 1 ওভারে তিনি 2 উইকেট ফেলে দিয়েছিলেন, 2 নওয়াজ পাকিস্তানের দুর্দান্ত ব্যাটসম্যান। সুতরাং বুঝতেই পারতেছেন তিনি পিচ থেকে যে ধরনের বাউন্স পেয়েছেন, তিনি আসলে ওই ধরনের বল তিনি নিজে করেন নাই, পিচ তাকে করতে বাধ্য করছে। আমাদের বলার মেহেদী শেখ অলরাউন্ডার যাকে আমরা বলি, তিনি কিন্তু ভালো বোলিংই করছেন। এক ম্যাচে 2 উইকেট, এক ম্যাচে 1 উইকেট, এভাবে তিনি উইকেট পেয়ে গেছেন। কিন্তু শরীফুল ইসলাম যে ধরনের তিনি দুর্দান্ত তিনি বোলিং করেছিলেন, এক ম্যাচে 3 উইকেট ফেলে দিয়েছিলেন, ম্যান অফ দ্য ম্যাচ সম্ভবত। কিন্তু আমার কথা হচ্ছে বাংলাদেশের বলার যে এত ভালো, 3 নম্বর ম্যাচে এখন একটু ভালো উইকেট যখন আমরা তৈরি করলাম, পাকিস্তান কিন্তু দেখেন 5 ওভারে তারা 50 নিয়ে গেল, তারা 81 রানের মাঝখানে বাংলাদেশ কোনো উইকেট ফেলাতে পারে নাই। এইখানে কেন আমাদের ব্যর্থতা প্রকাশিত হলো? কারণ কি, ভালো উইকেটে আমরা ভালো বোলিং করতে পারি না, তখন কিন্তু ব্যাটসম্যানরা আমাদের উপর চড়া হয়ে যায়, তারা কিন্তু 4 ছক্কায় বন্যা বসায় দেয়। আমরা কি পারি? আমরা পারি হচ্ছে এমন গর্ত আমাদেরকে দিতে হবে যে গর্তে বল ফালালে ব্যাটসম্যান চোখে দেখবে না, নাকে মুখে লাগবে, এলবিডব্লিউ হবে, বল ডাউন হবে, তখন আমরা ভালো বোলিং করতে পারবো। যখনই একটু ভালো পিচ হয়ে যাবে তখন আমাদের বলাররা ভালো বোলিং করতে পারবে না। এই হিসাব করলে আমি তাদের মাঝখান থেকে কাউকে আমি কোনো নাম্বারই দিতে চাই না। কারণ হচ্ছে বাংলাদেশ এখানে এরকম একটা জায়গায় নাম্বার আপনি দিতে চাইতেছেন যেখানে পরীক্ষার পূর্ব রাতে আপনি প্রশ্ন দিয়ে দিলেন, ছাত্ররা পরে পরীক্ষা দিয়েছে যে জানেন স্লো পিচ, টার্নিং পিচ, এখানে ভালো বোলিং করতে হবে না, জাস্ট খালি হাত থেকে বল ছুড়লেই বল জায়গা মতো পড়ে যাবে। যেটা পাকিস্তান গর্তে পড়ে গেছে, কারণ পাকিস্তান তো বুঝতেই পারে নাই যে বাংলাদেশ এই ধরনের পিচ নিয়ে তাদের জন্য হাজির হয়ে বসে থাকবে। কারণ বাংলাদেশে পাকিস্তান গিয়েছিল, আপনারা যদি খেয়াল করে থাকেন, 201 রান 201 রান প্রথম 2 ম্যাচে, কিন্তু দুইটা একটা তো কিন্তু বাংলাদেশ জয়লাভ করতে পারে। এমনকি 3 নম্বর ম্যাচটাতে কিন্তু বাংলাদেশ পরে ব্যাটিং করে 196 রান করতে পারছিল, ওই ম্যাচে কিন্তু পাকিস্তান সহজভাবে 7 উইকেটে জয়লাভ করে নেয়। টি-20 ম্যাচটা এমনই হওয়ার কথা যেখানে ব্যাটসম্যানরা রান করতে পারবে, বলাররা রান রুখতে চাইবে, কিন্তু বলাররা যদি ডমিনেট করে, বুঝতে পারতেছেন 40 রানে 7 উইকেট পড়ে যাচ্ছে, 24 রানে 4 উইকেট পড়ে যাচ্ছে, 15 রানে 5 উইকেট পড়ে যাচ্ছে, এটা কি কোনো টি-20 ম্যাচ? সুতরাং এই ধরনের পিচে কোনো বলারদেরকে রেটিং দেওয়া আমার পক্ষে অন্তত সম্ভব না। আপনারা যদি দিতে পারেন তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। বাংলাদেশকে শুভকামনা। তবে বাংলাদেশ যেন এই ভুল না করে, এটা কিন্তু আমাদের নিজের পর নিজেদের কোণ মারা হবে। অদূর ভবিষ্যতে বাংলাদেশ যেন ভালো খেলতে পারে, এমনকি তারা যেন এশিয়া কাপে ভালো পারফরমেন্স দিতে পারে, এই জন্য বিসিসিআইয়ের কাছে আমি অনুরোধ জানাই এই পিচটাকে দ্রুত একটা ব্যাটিং পিচ বানানো হোক। এছাড়া আমরা কিন্তু নিজের করতে নিজে পড়ে যাব।